আজকে আমার সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননেত্রী বঙ্গবন্ধু কন্যার সাথে কথা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা, আমি আবেগে আপ্লুত হয়েছি। বঙ্গবন্ধু কন্যা বারবার আমাকে বলেছে শান্ত হও, শান্ত হও, শান্ত হও, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। বারবার তিনি আমাকে ফোনে শুধু এটা বলেছেন। আমি যত আপ্লুত হয়েছি তিনি ততবার আমাকে বলেছে ঠান্ডা হও, শান্ত হও, আমরা সমস্ত কিছু পেরিয়ে সামনে যাব। শুধু আমাকে ফোনে এই কথা তিনি বলেছেন। সারা বাংলাদেশের মানুষের কাছে আমার একটা মেসেজ, যারা এই প্রোগ্রামটা দেখছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মী, মুক্ত বুদ্ধি, মুক্ত চর্চার মানুষ আছে, আমাদের সমস্ত কিছু হয়তো আমরা হারিয়েছি, কিন্তু আমাদের নেত্রী বেঁচে আছেন, আমাদের নেত্রী এখনো জীবিত। আমরা তার সাথে এই বাংলাদেশ স্বাধীন করব। আপনি বাংলাদেশের আইনজীবী, আপনার জন্ম, ছোটবেলা, কর্মজীবন বেশিরভাগ সময় আপনি বাংলাদেশে কাটিয়ে ফেলেছেন। এই কোন দেশ যেখানে পাকিস্তানি সেনা এসে নামছে এবং এই ধরনের একটা ছবি দেখা যাচ্ছে? আমি জানি না, আমি আপনার এই প্রোগ্রামে অনেকবার অংশগ্রহণ করেছি। এই টিভির সাথে আমার এক ধরনের ভালোবাসার একটা সম্পর্ক হয়ে গেছে। মনে হয় আজকের এই প্রথম এপিসোড, যে এপিসোডে আমি খানিকটা এলোমেলো হয়ে আছি, সেটা দুঃখে, সেটা বিষণ্ণতায়, অ্যাগনি অ্যান্ড রেজ, যেটি বলেন না কেন, প্রত্যেকটা জায়গাতে। আজকে আমি আপনাকে বা আপনাদেরকে, কলকাতা যারা বাঙালি আছেন, তাদেরকে আমি কোনোদিন মন থেকে, এই জীবনে কোনোদিন দূরের কেউ কখনো ভাবিনি। কখনো মনে হয় না যে আপনারা কোনো দূরের দ্বীপের কেউ, আলাদা কোনো একটা মানুষ। কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে, আজকে এই প্রথমবারের মতো মনে হচ্ছে, আমি যখন আমার বাংলাদেশি পাসপোর্টটার দিকে তাকালাম, খালি আমার মনে হচ্ছে যে আমার জন্মটাই কি তাহলে আজন্ম পাপ ছিল এই বাংলাদেশে? এই বাংলাদেশে জন্মানো, আমি 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 তো হতে পারতাম, আমি আমি কলকাতার বাঙালি হতে পারতাম। এটা আমার কাছে মনে হচ্ছে, যেটা আমার জন্য হয়তো বা সৌভাগ্যেরই হতো। আজকে আমি এত নিজেকে বাংলাদেশি হিসেবে, এত অসম্ভব রকমের একটা নোংরা একটা ফিলিংস আমার হচ্ছে, যে চোখের সামনে আজকে আমি যা দেখেছি, বোধ করি বাংলাদেশে লক্ষ কোটি মানুষ এভাবেই নিজের ভেতরে ডুকরে কাঁদছে, সে কষ্টে নিমজ্জিত হচ্ছে। এই যে আজকে আপনি পাকিস্তানিদের কথা বলছেন, তারা প্লেন ভরে নামছে। কয়দিন আগে আমরা আলোচনা করেছি, আপনার হয়তো মনে আছে, যে আইএসআই এর এজেন্টরা ঢাকায় এসেছিলেন, এবং আইএসআই চিফ, এবং আপনি শুনলে অবাক হবেন যে এই আইএসআই এর চিফের এই পুরো ব্যবস্থাটা করে দিয়েছিল আপনার এখন যে কোয়ার্টার মাস্টার জেনারেল আছে মোহাম্মদ ফয়জুর রহমান, যে আপনার সেনাপ্রধান হওয়ার পুরোপুরি সে স্বপ্নে বিভোর, এবং কয়েকবার সে চেষ্টা করেছিল। বর্তমানে যে আছে ওয়াকারুজ্জামান, তাকে টপকে সেই লোকটির ইন্ধনে এই পাকিস্তানিরা এখানে রীতিমতো ঘাঁটি গাচ্ছে তার পুরো মদতে। এবং একই সাথে আপনারা হয়তোবা দেখবেন যে ডিফেন্স পাকিস্তান গতকালকে একটা পোস্ট লিখেছে টুইটারে, যেখানে বলেছে যে ভারতের প্রেসক্রিপশনে বা ভারতের মাধ্যমে বাংলাদেশকে আলাদা করেছে পাকিস্তান থেকে, এই বঙ্গবন্ধুর কথা বলেছে। তারা তো শেখ মুজিবুর রহমান বলে, শেখ মুজিবুর রহমান, এবং তাদের সর্বশেষ চিহ্ন আমরা মুছে দিতে সক্ষম হয়েছি। তো এই যখনই বলছে আমরা মুছে দিতে সক্ষম হয়েছি, তখনই বোঝা যায় যে এই যে যারা বলছে, যারা এই যে ছাত্র জনতার নাম দিয়ে খামাখা নিরীহ ছাত্রদের উপরে দোষ চাপাচ্ছে, সাধারণ মানুষের উপর দোষ চাপাচ্ছে, সাধারণ মানুষ বা সাধারণ ছাত্র তো আসলে এখানে নেই, এখানে সবই দলীয় লোকজন, এখানে সবই হচ্ছে সেই। কিন্তু দাদা, এখানে একটা প্রশ্ন, যে উদ্দেশ্যটা কি? ধানমন্ডির বাড়িটা স্মৃতি বিজড়িত বাড়ি, সবাই সেটা জানে, গোটা বিশ্ব তাকে মর্যাদা দেয়। সেখানে এই গুটি কতক মানুষ, তারা চাইছেনটা কি? এটা ভেঙে তারা কি করবেন? শেখ হাসিনা তো দেশে নেই এই মুহূর্তে। এইটার তিনি দেশে নাই, কিন্তু তিনি কেন কথা বলবেন? তার কথা হচ্ছে যে গতকালকে সমন্বয়কদের একজন বলেছে, কথা বললেই বুলডোজার, এটা ছিল তার স্ট্যাটাস। আচ্ছা, কেন করছে? সেটা হলো আপনার এক ধরনের ভয়, এক ধরনের টেরর তৈরি করা। আমি আপনাকে দুটো ঘটনা বলবো। একটি ঘটনা হচ্ছে যে গতকালকে আপনার হয়তো একটা প্রেক্ষাপটটা জানেন, যে মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন, কেন দেবেন সেই প্রতিশোধ নেওয়ার জন্য। অর্থাৎ তিনি কোনো কথা বলতে পারবেন না। কালকে ভারত থেকে তিনি একটি লাইভ করেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রী কিন্তু গত প্রায় 2-3 মাস ধরেই কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গাতে কথা বলছেন। এই যেই কথাগুলো গতকালকে বলেছেন, তার অধিকাংশ কথাই কিন্তু তিনি এই গত 2-3 মাস ধরেই বলেছেন। তখন কিন্তু তারা কোনো ধরনের প্রতিরোধ করেনি, তারা ধরো বলেনি কথা বলতে পারবে না। তার মানে গতকালকে তিনি যখন লাইভটা করেছেন, হঠাৎ করে তারা যখন এটা বলছে, তার মানে হচ্ছে যে এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে। নাম্বার একটা। সেকেন্ড পয়েন্টটা যেটা আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে তারা যে ভয়টা দেখাতে চেয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে, যখন তিনি গতকালকে রাত 9টা, অর্থাৎ ইন্ডিয়ান সময় হবে রাত 8:30, আচ্ছা 9:30, সেই সময়টাতে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে তিনি কিন্তু একটাবারের জন্য সেখানে অনুনয় করেননি, বিনয় করেননি, যে না ঠিক আছে আমি কথা বলবো না, আমার বাড়িঘর ভেঙো না, বা এই স্মৃতি বিজড়িত ঘরটি ভেঙো না, কিছুই করেননি। তিনি শক্তিশালী কণ্ঠে
তিনি দৃঢ় প্রত্যয়ে তিনি কালকে ভাষণ দিয়েছেন, এবং তিনি যে কি সুন্দর কথা বলেছেন যে সাধারণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, এই যে কালকে সাধারণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি ভাষণটা দেবেন এবং সাধারণ ছাত্রছাত্রীদেরকে যে তিনি বলবেন যে তোমাদের উপর আমার রাগ নেই, ক্ষোভ নেই, এই কথাগুলো যাতে তিনি না বলতে পারেন, এটা ছিল এই ষড়যন্ত্রকারীদের মূল টার্গেট। কারণ ওরা জানে যে প্রধানমন্ত্রী যদি এখন ছাত্রদের প্রতি, ছাত্রীদের প্রতি এই কথাটা মেসেজটা দেন যে তোমরা যা করেছো সেটা না ভুল বুঝে করেছো, কারণ একটা অংশ তো এইটা শোনাতে দিতে চায় না। তাদের কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী দেশে ফিরলেই প্রধানমন্ত্রী সবাইকে কচুকাটা করবে, গণহত্যা করবে, এই ভয়টা তারা জারি রাখতে চেয়েছিল, মানে ভুল বোঝাতে চাইছিলেন দেশের মানুষকে। দাদা একটা কথা একটু আপনার কাছ থেকে শুনি, সেটা হচ্ছে এই যে ধানমন্ডির এই 32 নম্বর বাড়িটা, আপনার তো ছোটবেলা বাংলাদেশে কেটেছে, আপনি নিশ্চয়ই গেছেন এই জায়গাটাতে। আমি একাধিকবার এই বাসাতে গেছি। একাধিকবার বলতে আমি প্রায় 3-4 বার এই বাড়িতে গেছি। এখানে আপনার একটি জাদুঘর করা হয়েছিল। আপনি এই বাঙালি আসলে দুর্ভাগ্য বা সৌভাগ্য জানি না, সেখানে গেলে তো একটা বেদনা বিধুর পরিবেশই ছিল। কারণ বঙ্গবন্ধুকে কোন ঘরে হত্যা করা হয়েছে, সেই বুলেটের দাগ, তারপরে মানে এই ঘটনার আগ পর্যন্ত, অর্থাৎ 5ই অগস্টের আগ পর্যন্ত বঙ্গবন্ধুকে যে হত্যা করেছে, তার যে ড্রেসিং রুমের ভিতরে গুলি, আয়নার মধ্যে গুলি, ঘরের মধ্যে গুলি, রক্তের দাগ, সেগুলো তখনও ছিল। এটা সাধারণ মানুষের দেখার জন্য সেখানে আপনার করা হয়েছিল। সেটি একটি জাদুঘর, এবং যেই সিঁড়িতে তিনি শেষে ছিলেন, পরে শুয়েছিলেন, তাকে হত্যা করবার পরে যে সিঁড়িতে তিনি পড়েছিলেন, সেই জায়গাটাও আপনার খুবই সুন্দর করে রাখা হয়েছিল যাতে সাধারণ মানুষ দেখতে পায়, বুঝতে পারে। তো এইটা একটা ঐতিহাসিক মূল্য আছে। শুধু সেই কারণেই না, আপনি জানেন যে পাকিস্তানের বিরুদ্ধে আপনার যত রকমের আন্দোলন হয়েছে এই বাড়িটা থেকেই হয়েছিল। কিন্তু দাদা একটা কথা, এই যে বাঙালি জাতির তো একটা সত্তা রয়েছে, একটা স্বাভিমান রয়েছে, বাঙালি গোটা বিশ্বে বন্দিত, একথা মানতেই হয়। বাঙালির সত্তা রয়েছে। প্লিজ একটা কথা আমি আপনাকে অনুরোধ করি, বাঙালির সাথে বাংলাদেশিদেরকে মেলাবেন না। বাঙালির একটা সত্তা রয়েছে, বাঙালির একটা আত্মমর্যাদা রয়েছে, বাংলাদেশিদের কোনো আত্মমর্যাদা নাই। সেটা আজকে আপনারা প্রত্যেক মুহূর্তে বুঝতে পারছেন। আপনি নিজেকে বাঙালি বলেন এবং আপনার নিজের মর্যাদার কথা বলেন, আমি পুলিশ করব আপনাকে। কিন্তু বাংলাদেশিদের পার্টিকুলারলি কোনো মর্যাদা নাই, তাদের কোনো ইতিহাসও নাই। তারা যেই পাতে খায় সেই পাকে তারা হাগে, এটা হচ্ছে সেই জাত। কিন্তু দাদা এই যে বাংলা ভাষাকে মর্যাদা দিতে সেই যে বরকতরা যেভাবে তারা নিজেদের আত্মবলিদান দিয়েছিলেন, 21শে ফেব্রুয়ারি গোটা বিশ্বে পালিত হয়, কোথায় গেল আজকে বাঙালি জাতির সেই সত্তা, সেই বাংলাদেশের মানুষের সত্তা, সেই আবু বরকতদের? আমি আর বলতে রাজি না। এই জঙ্গি দেশ, এই জঙ্গিস্তান, এটা একটা জঙ্গিস্তান, এটা একটা উজবেকিস্তান, এটা একটা আফগানিস্তান। এই দেশকে বাঙালি জাতি কেন বলেন আপনি? কেন নিজেকে কেন আপনি সেলফ অপমান করছেন কেন? আপনি যদি এই জাতিকে বাঙালি বলেন তাহলে আপনিও তো বাঙালি, তাহলে আপনি আপনার নিজের পরিচয়টা খারাপ করছেন। দাদা বুঝতে পারছি আপনার বাংলাদেশি বলবেন, আপনি বাঙালি বলবেন না। এদের কোনো জাত নাই, এদের কোনো জাত পরিচয় নাই। এরা নিজের পিতার ঘর ভেঙে ফেলে, এদের কিসের জাত পরিচয়? কিসের জাত পরিচয় এদের? যে তার পিতার ঘর ভেঙে ফেলে, যে তার ঐতিহাসিক স্থান ভেঙে ফেলে, তাদের জাত পরিচয় কি? এরা যেই পাতে খায় সেই পাতে হাগে। আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের সময় কলকাতা তাদেরকে কি করেছে, ইন্ডিয়া তাদেরকে কি করেছে, সব ভুলে গেছে এই বেঈমানের জাত। আমি ঘৃণাবোধ করি যে আমি এই দেশে জন্মেছি, আমি ঘৃণাবোধ করি। শান্ত হন দাদা, শান্ত হন। বুঝতে পারছি আপনার উদ্বেগটা বুঝতে পারছি, কারণ আপনার জন্মভূমি, আপনার পরিবার এখনো বাংলাদেশে রয়েছে। আপনি উদ্বেগে দিন কাটাচ্ছেন, সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে। আপনি কতটা অস্বস্তিতে রয়েছেন সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে। কিন্তু এবার কি তাহলে আবার ভারতের কাছে সাহায্য চাওয়ার দিন এগিয়ে এসেছে? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীন দেশ যদি কোনোভাবে সাহায্য না চায়, তাহলে একটা দেশ আরেকটা দেশের রাজনীতিতে গিয়ে সরাসরি নাক গলাতে পারে না। এই যুক্তরাষ্ট্রের কথা মনে, এদের ভবিষ্যৎ আমি আপনাকে বলে দেই, এরা ভিক্ষার থলি নিয়ে ঘুরবে, 2 দিন পরে দুর্ভিক্ষ হবে। আমি আসলে, আমার কাছে মনে হয় এই দেশকে, মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা। অস্ত্র হাতে নামতে হবে, এখানে গেরিলা যুদ্ধ করতে হবে, এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে। তা না হলে এই পাকিস্তানি আজকের ঘটনার মধ্য দিয়ে এটা পরিষ্কার ভাবে প্রমাণিত হয়েছে যে আবারও আমাদের দেশে ওই পাকিস্তানিরা ওই তাদের অসমাপ্ত যুদ্ধ শেষ করতে এসেছে। যদি আমরা উদ্ধার করতে পারি উদ্ধার করবো, তা না হলে আমাদেরকে আর কিছুই করার দরকার আমি মনে করি না আছে। শেষ। আমাদেরকে আর কোন রকমের এখানে সম্প্রীতির কথা, সম্প্রীতির গল্প, বন্ধুত্বের রাজনীতির কিচ্ছু আমি বুঝি না। ভারতের অনেক হেল্প করবার আছে, অনেক কিছুই আছে, এবং ভারতের উচিত এদেরকে সমস্ত খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া, সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে এদের দুর্ভিক্ষ নামিয়ে আনা উচিত। ভারতের এটা উচিত।
এই দেশ একটা নিমখারাম জাতি, একটা নিমখারাম দেশ। এই দেশের কোনো অস্তিত্ব কিচ্ছু নাই। এবং আমি আপনাকে একটা কথা বলি, পাকিস্তান যখন উল্লাস করছে সেখানে বাংলাদেশিরা গিয়ে কমেন্ট করছে উর্দুতে, মানে তাদের কি খুশি উল্লাস যে ভেঙে দিয়েছি। পাকিস্তানের এত বছর যেটা পাকিস্তানি সেনারাও করতে পারেনি সেটাই তারা করেছে, এবং তারা ভেবেছে এই ঘটনার মধ্য দিয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে ভয় দেখাবে। বঙ্গবন্ধু কন্যা ওই অনুনয় বিনয় করার মতো মানুষ না, নাকের পানি চোখের পানি এক করার মতো মানুষ না। তিনি দৃঢ় প্রত্যয়ে দৃঢ় চিত্তে গতকালকে ভাষণ দিয়েছেন এবং তিনি আরো ভাষণ দেবেন। তার নেতৃত্বে বাংলাদেশকে আমরা স্বাধীন করব, তারপরে গিয়ে বলতে পারবো এই দেশটা কেমন আছে। এখন এই দেশটা একটা আফগানিস্তান, এটা একটা জঙ্গিদের কারখানা। কালকে আইসিস এর পতাকা উড়েছে ওই বাড়িতে। একদম। আমি জানি না, আপনাকে আমি একটা ভিডিও ক্লিপস পাঠিয়েছিলাম। একদম আমরা সেই ভিডিও ক্লিপসটা দেখিয়েছি। এবং দাদা, পাকিস্তান ডিফেন্সের তরফ থেকে একটা পোস্ট করা হয়েছে, আপনাকে দেখাই। বাংলাদেশেরই একজন সাংবাদিক আমাদেরকে পাঠিয়েছিলেন, সেই পোস্টটা আমাদের কাছে রেডি রয়েছে, হয়তো আপনিও জানেন। এই যে দেখুন, ডিফেন্স পাকিস্তানের তরফ থেকে এই পোস্টটা করা হয়েছে। জি, এটা কথাই বলছিলাম। জি, এই যে এন্ড অফ ট্রেইটর লেগেসি, আপনার বেঈমানের পুরো ধারা বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। মুজিবুর রহমান হাউস ইন ঢাকা ডেমোলিশড বাই বাংলাদেশি রেভলিউশনারিজ। বিপ্লবীরা, যারা নাকি বিপ্লবী, তারা ভেঙে দিয়েছে। এর সঙ্গে মুজিবুর রহমানের আর কিছুই অবশিষ্ট রইল না। এই হচ্ছে বাঙালি, এবং বাংলাদেশিরা এটা এখন হজম করছে। করুক, এটা ওরা ডিজার্ভ করে, করুক। এই মহামনীষী এই দেশে আসলে এইটা ডিজার্ভ করে না। এই মহামনীষী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি ভালো মানুষের জন্যই আসলে এই পৃথিবীতে এসেছিলেন। কিন্তু দুঃখজনক মনে আছে আপনার যে নেতাজিকে এক সময় যুদ্ধাপরাধ হিসেবে পালিয়ে থাকতে হয়েছিল, এই আমরাই করেছিলাম। আমাদের কোনো লজ্জা বোধ নেই, কিচ্ছু নেই। আমরা আমাদের মহামনীষীদেরকে ঠিক এভাবে ট্রিট করি। এই যে দাদা, আপনি যে ছবিটার কথা বলছিলেন, যে ছবিটা আপনি পাঠিয়েছিলেন, এই যে এটা সেই ভিডিও, এটাই সেই ভিডিও। দেখুন যে আমরা বারবার বলেছি, এখানে এই ছাত্র জনতা কোথায়? ছাত্র জনতা আইসিস এর পতাকা উড়াবে? মানে একটা সাধারণ জনতা সেখানে আইসিস এই জঙ্গি পতাকা এখানে ওড়াবে? উড়িয়েছে। এইটা যদি মানে পশ্চিমা বিশ্বরা যদি এটা লক্ষ্য না করে, এটা যদি ভারত এটা কনসার্নে না নেয়, তাহলে এটা ভারতের জন্য ক্ষতি, এটা আমেরিকার জন্য ক্ষতি। এটা ভয়ঙ্কর অবস্থা। বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তাদের এটা নিয়ে কনসার্ন হওয়া উচিত যে এই বাড়িতে এই আইসিস এর পতাকা উড়েছে। অর্থাৎ এই পুরো জিনিসটা এই জঙ্গিরা জাস্ট একটা চোখ রাঙানি দিয়ে গেল ভারতকে। তারা বলছে, গতকালকে সমন্বয়করা কি বলছে আপনি জানেন? যেটা হচ্ছে যে উলফা, ভারতের যে বিচ্ছিন্নতাবাদী যে অংশটা আছে নর্দার্ন সাইডের, তারা যাতে বাংলাদেশ থেকে ভাষণ দিতে পারে সেই ব্যবস্থা করে দিবে। অর্থাৎ বাংলাদেশ ঘোষণা দিয়ে টেরোরিস্টদেরকে বাংলাদেশ থেকে একটা প্রান্তর খুলে দিচ্ছে। না, ওপেনলি বলছে যে এর আগে আপনার কয়েকদিন আগেই তো আপনার কথিত ওই দখলদার বাহিনীর প্রধান উপদেষ্টার যে সেই সময় সে ছিল আপনার বিশেষ সহকারী মাহফুজ আলম, সে তো বলেছে যে তারা দখল করে নেবে, ভারতের একটা অংশ দখল করে নিবে। আবার রিটায়ার্ড আর্মি অফিসার বলছে 4 দিনের ভিতরে ভারত দখল করে নিবে। তো এগুলো তো সব একই সূত্রে গাথা। তারা কালকে প্রকাশ্যে বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারত থেকে বক্তৃতা দেওয়া বন্ধ না করেন, কথা বলা বন্ধ না করেন, তাহলে তারা উলফা নেতাদেরও বক্তব্য বাংলাদেশ থেকে প্রচার করাবে। মানে যত রকমের খারাপ কাজ আছে, সমস্ত রকমের খারাপ কাজ বাংলাদেশের মধ্যে একেবারে চালু করে দেবে। মানে কি অদ্ভুত একটা পরিস্থিতি। দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটা বিষয়ে ভীষণভাবে ফলো করছি যে বাংলাদেশটা মুসলিম রাষ্ট্র হবার দিকে কি তাহলে আরো কয়েক কদম এগিয়ে যাচ্ছে? সেখানে কি জাতপাতি সব, যেভাবে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল সমস্ত কিছুকে সরিয়ে রেখে, জাতপাতি কি সব? আসুন সেদিকে একটু নজর দিয়ে এবার। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, একটা জিনিস ভীষণভাবে এই পতাকাগুলো দেখানোর পর, আপনি যে ছবিগুলো পাঠিয়েছিলেন, যে ভিডিওগুলো পাঠিয়েছিলেন, সেগুলো দেখার পর একটা প্রশ্ন ভীষণভাবে উঠে আসছে, জাতপাতি কি তাহলে এই দেশটাকে শেষ করে দিল? জাতপাতি কি সব? আমি এই জায়গাতে যে কথাটা আপনাকে আমি বলতে পারি যে দ্য সেন্স অফ জাতপাত বা কনসেপ্ট অফ ইট, এইটা আসলে বাংলাদেশিরা এই জায়গাটাতে আসলে নেই। তারা আছে হচ্ছে, ধরেন যেই লোকটা
খুবই মনোযোগ দিয়ে এক মনে ঘুষ খেয়ে আসলো অফিসে, একদম টেবিলের নিচ থেকে টাকা নিল, সমস্ত দুর্নীতি করলো, যেই লোকটা কালোবাজারি করলো, যেই লোকটা সমস্ত অপকর্ম খুন খারাপি করলো, বাড়িতে এসে সেই লোকটা আবার খুব নামাজ টামাজ পড়ে একদম তাহাজ্জুদের নামাজ পড়ছে, ইশরাকের নামাজ পড়ছে, মানে সোজা কথা হচ্ছে যে 5 বেলা নামাজ জায়গায় 10 বেলা নামাজ পড়ছে এই চোর ছ্যাচরা গুলো। কিন্তু মানুষের সামনে তারা বলে খুব আরাম পায় যে আমি হচ্ছি ইসলাম বা মুসলিম, মানে লোক দেখানো ধর্ম এরা পালন করে। এবং এই কারণেই তারা রাষ্ট্রকে একটা টুপি পরাতে চায়, রাষ্ট্রকে তারা একটা আলখেল্লা পরাতে চায়। পৃথিবীর কোনো সুস্থ মানুষকে যেই লোকটা যত বড় চোর সে তত বড় ধারেন, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে আমি এটা বলতে চাই। কেন? আমি তো ইংল্যান্ডের ধার্মিক লোক দেখেছি, আমি ইংল্যান্ডে চার্চের পাদ্রীদেরকে দেখেছি, আমি ভারতে দেখেছি, আমি সন্ন্যাসীদেরকে দেখেছি, বাংলাদেশেও দেখেছি, কিন্তু চোর খুঁজে পেয়েছি আমি বাংলাদেশে। যত বড় আলখেল্লা আর যত বড় মাথাতে কালো দাগ দেখবেন বাংলাদেশে, সে হচ্ছে সবচাইতে বড় চোর, সবচাইতে বড় অপকর্মকারী। আমার অন্তত পক্ষে লাইফের এক্সপিরিয়েন্স এইটা। সুতরাং এই চোর ছ্যাচরা এরা বাংলাদেশকে চাইবে হলো একটা লোক দেখানো রাষ্ট্র করার জন্য, সেটা বাংলাদেশের জন্য না, পাকিস্তান চাচ্ছে। পাকিস্তান চাচ্ছে আরেকটা কনফেডারেশন, দুজন মিলে দেখবেন আপনি কয়দিন পরেই দেখবেন একটা অ্যালায়েন্স তৈরি হয়েছে, পাকিস্তান বাংলাদেশ অ্যালায়েন্স। এখন তো এক হয়ে যেতে পারছে না এই মুহূর্তে, ভবিষ্যতে হবে, বাট ফর দ্য টাইম বিং তারা যেটা করবে একটা অ্যালায়েন্স হয়ে যেতে পারে এবং তারা ঘোষণা দিবে বাংলাদেশ আর পাকিস্তান মিলে তারা হচ্ছে এখন একটা অ্যালায়েন্স, অনেকটা প্রদেশের মতো। ওই আপনার দুইটা আলাদা প্রদেশ থাকলে যেটা হয় সেইটা, সেই অনুযায়ী সেই দিকেই আগাচ্ছে এবং সেটা সম্ভাবনা আমি খুবই প্রবল ভাবে দেখি। আর বাংলাদেশ আপনি বলছেন মুসলিম রাষ্ট্র, যে বলছি যে এটা একটা সো কল্ড লোক দেখানো মুসলিম রাষ্ট্র হওয়ার থেকে জাস্ট মানে কয়েক মিনিট হয়তো বা দূরত্বে আছে যে তারা কখন সেই ঘোষণাটা দেয়। ইতিমধ্যে আপনার হেফাজতে ইসলামের মতো একটা সন্ত্রাসী সংগঠন, জামাতে ইসলাম, চরমোনাই, যে আরেকটা সংগঠন আছে ইসলামী ঐক্যজোট, এই তিনটা মিলে একটা অ্যালায়েন্স তৈরি করছে দীর্ঘ সময় ধরে এবং সেটার সাথে সমস্ত চেষ্টা করছে আপনার পাকিস্তানের যে আপনার অ্যাম্বাসেডর আছে সৈয়দ মোহাম্মদ মারুফ আহমেদ, এই লোকটি এই চেষ্টাটা করে যাচ্ছে যে এই তিনটা ইসলামিক, এবং তারা চেষ্টা করছে ইরানের মতো একটা রেভলিউশন করবার জন্য। সেই তালটা তারা খুঁজছে, হয়তো বা ইলেকশন বা নেক্সট কোনো একটা বড় ধরনের ঝামেলা এই দেশের মধ্য দিয়ে তারা আত্মপ্রকাশ করবে, যেটা আয়াতুল্লাহ খোমেনি করেছে, যে কিভাবে বিপ্লব ছিনতাই করতে হয়, ওইরকমই একটা মোটামুটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তবে এই 32 ভাঙার মধ্য দিয়ে যে মেসেজটা দেওয়া হলো সেটা হচ্ছে যে পরিষ্কার আমাদের কাছে যে এই দেশে মুক্তিযুদ্ধ বলে কিছু থাকবে না, মুক্তিযুদ্ধের ইতিহাস বলে কিছু থাকবে না। এই বাড়িটাতে তো প্রধানমন্ত্রী থাকতেন না, আমি জানি না আপনি জানেন কিনা। এই বাড়িটাতে কিন্তু 1981 সালে মাননীয় প্রধানমন্ত্রী 17ই মে 1981 সালে বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশে আসার পরে তখন এই বাড়িটা নিলামে ওঠে, কারণ সেখানকার কিছু ঋণ বাকি ছিল। তখন 12,000 টাকা ঋণ দেওয়ার মাধ্যমে এই বাড়িটা আপনার নিলাম থেকে মুক্ত হয়, প্রধানমন্ত্রী এটা কিনে নেন, প্রধানমন্ত্রী সেটার দায়িত্ব নেন এবং প্রধানমন্ত্রী কিন্তু এটা আর থাকেননি সেখানে, তিনি থেকেছেন তার স্বামীর বাসাতে ধানমন্ডি 5 সুধা সদন, যেটা সেটাও এবং সেই বাড়িতেও গতকাল হামলা চালানো হয়েছে। সেই বাড়ির যে নামের ফলক শেখ হাসিনার, সেটাও কালকে হাতুড়ি মেরে একেবারে উগড়ে ফেলা হয়েছে। সেই ভিডিওটা এই বাড়িটাকে কেন্দ্র করে কিন্তু গত 17-18 বছর কোনো মিছিল হয়নি যে এই বাড়িতে কেন্দ্র করে মিটিং, এই বাড়িতে কেন্দ্র করে সমাবেশ, কিছুই না। এই বাড়িটাকে কমপ্লিট একটা জাদুঘর হিসেবে রাখা হয়েছে, সেখানে ট্রাস্টি বোর্ডের সদস্য আছে। এইটা কমপ্লিটলি একটা আলাদা ব্যাপার ছিল। এই বাড়িটাতে মানুষজন আসতো, প্রধানমন্ত্রী আপনার হয়তো বা বছরে 15ই আগস্টের দিন সেখানে যেতেন, সেখানে তিনি তার বাবার জন্য দোয়া করতেন, প্রার্থনা করতেন, বাংলাদেশের মানুষ সেখানে যেত, দেখতো। একটা ঐতিহাসিক বাড়ি ছিল। আর এই বাড়িটা তো শুধু একজন মানুষের বাড়ি হিসেবে গণ্য করলে হবে না, এই বাড়িটার একটা ঐতিহাসিক একটা গুরুত্ব রয়েছে একদম। এই যে দেখুন, এই ছবিটা দেখুন, এটা হচ্ছে শেখ হাসিনার যে স্বামীর বাড়ি, যেটা আর কি মানে যেখানে শেখ হাসিনা থাকতেন আগে। এই যে এই বাড়িটা, সেখানেও দেখুন ভেঙে ফেলা হচ্ছে নামের ফলক। এই যে হাতে দেখুন জিহাদি পতাকা, আইসিস এর পতাকা দেখুন। হ্যাঁ, আইসিস এর পতাকা, ওই যে উপরে আইসিস এর পতাকা রেখে দেখেন বাংলাদেশ। এরা বাংলাদেশে কোথা থেকে এলো? চুলটা দেখেন, এই যে পতাকা ধরে আছে, চুলটা দেখেন। এই হিজবুত তাহরিরগুলো এমন হয়, এরকম বড় বড় চুল, মাথায় দেখেন ওই যে কাবুলি টুপি, এই যে আফগানি টুপি, দেখেছেন? এই যে দেখেন, এই যে পেছনে ব্যাকপ্যাক, এটার ভিতরে মনে বোম টোম থাকতে পারে। এই যে দেখেন এদের এই পুরো বেশটা এরকম। এই যে দেখেন বড় বড় চুল, এই বড় বড় চুলগুলো হচ্ছে হিজবুত তাহরির গুলো। এই যে এরকম বড় বড় চুল রাখে, মাথায় আপনার আফগানি টুপি পরে, এই যে আইসের পতাকা। এটা হচ্ছে ওদেরকে দেখার সহজ উপায়, মানে যেগুলো হচ্ছে এক্সট্রিম আর কি, এরা এইভাবে বেশবাস গুলো রাখে, এই হিজবুত তাহরিরেরা। এরা কি এতদিন বাংলাদেশের কোন কোনায় অন্ধকারে এরা নিজেদেরকে আটকে রেখেছিল, নাকি বাইরে থেকে এরা এসেছে, এরা বহিরাগত? না, আমি তো বারবারই বলি যে এটা একটা ইনভিজিবল কান্ট্রি ছিল, যাদেরকে আমরা কখনো দেখতে পেয়েছি। আমরা ভেবেছি বাংলাদেশ সরকার এদেরকে নিষিদ্ধ করেছে,
2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই মৌলবাদীদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। এর গত 15 বছর তারা নিষিদ্ধ দল ছিল। আপনার 5ই আগস্টের পর এদেরকে প্রকাশ্যে আপনার আসবার সুযোগ করে দেওয়া হয়। যদিও কাগজে কলমে নিষিদ্ধ ঘোষণাটা উঠানো হয়নি, কিন্তু ওরা এখন প্রকাশ্যে রাস্তায় ঘুরছে, সমাবেশ করছে, কেউ বাধা দিচ্ছে না। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে বাংলাদেশকে পাকিস্তানিকরণ, বাংলাদেশকে মৌলবাদী সমস্ত কিছু করবার একটা প্রধান দল কিন্তু হচ্ছে এই হিজবুত তাহরির, জামাতি ইসলামী, হেফাজতে ইসলামী। এরা এখন এক হয়েছে। দেখেন এই যে এখন চেহারাটা দেখেন, আমি যদি চেহারাটা দিকে তাকাই আর ভাবি আফগান, এই যে দেখেছেন এই যে এই ছেলেটাকে দেখেন, এই হচ্ছে অবস্থা। তো এই আর কি ঘটনা। আমার কাছে মনে হয় যে এটা জাতির সবচাইতে একটা ভয়ঙ্করতম দিন। এবং এইখানে একটা অন্ধকার রাত কেটেছে গতকাল। রাতটা আপনাদের কাছে একটা ভয়ঙ্কর রাত কেটেছে গতকাল। মানে কি অদ্ভুত ভাবে দেখুন, যিনি যে নেই এই মুহূর্তে বাংলাদেশে, তার নামের ফলকটাই যেন এখন শত্রু। মানে নাম লেখা দেখলে ছায়া দেখে যেন তারা এই ধরনের কাজ কারবারগুলো করছে। আর ছায়াও, অর্থাৎ তিনি ক্রমাগতভাবে আরো শক্তিশালী হচ্ছেন। এবং এই ঘটনার মধ্য দিয়ে সাধারণ আজকে আমাকে কত শত মানুষ যে টেক্সট করেছে, আমি প্রত্যেককে চিনি। কেউ আওয়ামী লীগের সাথে, মানে আওয়ামী লীগ করে যে দলীয় ভাবে ওরকম না, কিন্তু তারা মুক্ত বুদ্ধির, মুক্ত চর্চার। তারা বললো যে আমাদের সাধারণ মানুষের কি দোষ? আমরা তো সাধারণ মানুষ এই 32কে দেশের মুক্তিযুদ্ধের জন্য আমরা দেখতে গিয়েছিলাম, ভালোবাসি। বঙ্গবন্ধুকে তো আমি আওয়ামী লীগের জন্য ভালোবাসি না, এই সাধারণ মানুষ বলছে। এই যে লোকটিকে স্ক্রিনে দেখানো হচ্ছে, আবার যদি একটু অ্যারো চিহ্ন দিয়ে দর্শকদের জন্য দেখানো হয় যে এই যে এর জঙ্গিপনা দেখুন, পতাকাটা নিয়ে এসে ঠায় দাঁড়িয়ে আছে, তার বড় বড় গ্রীবার ভেতরে চুল এসে পড়েছে, তার জঙ্গিপনা, চেহারাটা দেখুন কি ভয়ঙ্কর একটা অবস্থা। সুতরাং বাংলাদেশের সাধারণ মানুষকেও তাকে ঐতিহাসিকভাবে বঞ্চিত করা হলো। 66-র আপনার 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 25শে মার্চের রাত্রে তাকে অ্যারেস্ট করবার আগ পর্যন্ত তিনি সেখান থেকে আপনার 25শে মার্চে অ্যারেস্ট হওয়ার আগে তিনি এখানে স্বাধীনতার ঘোষণা লিখেছেন। এই কারণেই 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। তারপর আপনার 62-র গণ আন্দোলন, 62-র আন্দোলন, কত কিছু, কত ঘটনা, কত কিছুর সাক্ষী এই বাড়িটা। এখানে বড় বড় নেতাদের মিটিং হতো, বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে যারা এসেছে। 23শে মার্চ 1971 সালে এখান থেকে পতাকা উত্তোলন করা হয়েছে, যে এই ছাত্ররা যে পতাকা করেছে প্রথমে ঢাকা ইউনিভার্সিটির, পরে এই বাড়ি থেকে উত্তোলিত হয়েছে। এই বাড়িতেও তাকে খুন করে ফেলা হয়েছে বঙ্গবন্ধুকে, সমস্ত কিছু মিলে। এটার যে কি একটা, মনে আছে আপনার যখন তালেবানরা আপনার আফগানিস্তানে যখন তারা ক্ষমতায় আসলো, তারা প্রথমে যত রকমের ভাস্কর্য আছে, আপনার মনে হয়তো থাকবে যে প্রায় 5000 বা 6000 বছরের পুরনো আপনার গৌতম বুদ্ধের যে একটা ভাস্কর্য ছিল, সেটা তারা এক ডিনামাইট দিয়ে ধ্বংস করে ফেললো। সেগুলো তখন আমরা টিভিতে দেখেছি। ওসামা বিন লাদেনের যে মোল্লা ওমররা যখন আমেরিকাতে অ্যাটাক করলো, সেই সময়টাতে আপনার মাথাতে রাখবেন যে এই খুনিদের কাছে, মৌলবাদীদের কাছে ইতিহাসটা বা ঐতিহাসিক আসলে কোনো ভ্যালু আসলে অ্যাড করে না ওদের মধ্যে। ক্রমাগতভাবে ইতিহাসকে ধ্বংস করা। সোজা কথা হচ্ছে যে ওরা তো মনেই করে, ওরা তো পরিষ্কার ভাবে মনেই করে যে মুক্তিযুদ্ধ বা বাংলাদেশটা, এটা একটা, বাংলাদেশটাকে তারা একটা পাপ মনে করে যে এটা ইন্ডিয়ার কারণে বাংলাদেশ হয়েছে, তা না হলে দুই ভাই এখন গলা জড়াজড়ি করে শুয়ে থাকতাম। এরা সব ভুলে গেছে যে আমাদের উপরে অত্যাচার, 25শে মার্চে আমাদের উপরে অতর্কিতে হামলা করে লক্ষ লক্ষ লোককে মারা, পুরো 9টা মাসে 30 লক্ষ বা তারও অধিক মানুষকে খুন করে ফেলা, ধর্ষণ করা, 2 লক্ষ বা তারও অধিক নারীদেরকে ধর্ষণ করা, 1 কোটি বা তারও অধিক শরণার্থী ভারতে চলে যাওয়া, আমাদের দুর্দশা, সমস্ত কিছু এই 54 বছর আমি কেন বলবো, মুক্তিযুদ্ধের পরপরই তারা ভুলে গেছে। বঙ্গবন্ধুকে যখন তারা হত্যা করলো, বঙ্গবন্ধুকে হত্যা করার আগে আমার কাছে একটা বই আছে, আমি আসলে বইটা নিয়ে বসলে ভালো হতো। বইটার নাম হচ্ছে হক কথা। আপনাকে এই প্রোগ্রামের থ্রুতে আমি একটু বলি। এই হক কথা মাওলানা ভাসানী নামে এক লোক, সেটা সম্পাদনায় ছিল, সেইটা পাবলিশ করতো তার পত্রিকা। তো এই লোক করেছে কি, ইন্দিরা গান্ধীকে একটা চিঠি লিখেছিল আপনার 1971 সালের শেষের দিকে, যে ইন্দিরাজি, আপনি যদি আমাকে একটু 5 বিঘা একটা জমি আপনি দেন ধোবারাতে, আসামের ধোবারাতে, তাহলে কোনোদিন আমি আপনার বিরুদ্ধ হব না, আমি কখনো ভারতের ইন্টারনাল পলিটিক্সে নাক গলাবো না, আমাকে মানুষ চায়নাপন্থী বলে, এটা আপনাকে ভুল বোঝায়, নানান ধরনের কথাবার্তা বলে একটা চিঠি লিখেছিল। সেই চিঠি, তার লেখা চিঠি আমার কাছে আছে। ইন্ডিয়ার বিরোধী তিনি কখনো হবেন না। তো ইন্দিরাজি এই চিঠিকে পাত্তা দিলেন না, কারণ ইন্দিরাজি তো এই মাওলানা ভাসানীর চরিত্রটা জানতেন এবং ভালোভাবেই জানতেন। ইন্দিরা গান্ধী তাকে একেবারেই পাত্তা দিলেন না, চিঠির অ্যান্সারও করলেন না। এরপরে 72 সালে যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু দেশে ঢুকলো, বঙ্গবন্ধু দেশে আসলো 10ই জানুয়ারি, এই হক কথা শুরু করলো 27শে ফেব্রুয়ারি। 27শে ফেব্রুয়ারি থেকে বলা শুরু করলো বাংলাদেশ, যে সেই গুজবটা উঠালো এই মাওলানা ভাসানী
এই ইন্দিরা গান্ধীর থেকে 5 কাঠা জমি না পাওয়ার ফলে সে পরে ফারাক্কা দখল করতে যায়, লং মার্চ করে। এই বাংলাদেশ আর ভারত বিরোধী গুজবটা উঠালো এই মাওলানা ভাসানী। তার সাথে যখন যোগ দিয়েছে বদরুদ্দিন উমরের বাবা আবার ছিল মুসলিম লীগের নেতা আপনার আব্দুল হাসিম, তারপরে আরো যারা রাজাকার আলবদর যারা ছিল তারা এটার সাথে মেলালো। এইভাবে ভারতকে একটা শত্রু রাষ্ট্র দেখিয়ে ওই অপপ্রচারটা কিন্তু মুক্তিযুদ্ধের পরেই। আপনি লক্ষ্য করে দেখেন, মাত্র 2 মাস আগে আমি আমার বাচ্চা কাচ্চা ভাই বোনদেরকে নিয়েছিলাম কলকাতায়, 2 মাস পরে আমি ওদেরকে গালিগালাজ দেওয়া শুরু করলাম। এই হচ্ছে বাংলাদেশের ক্যারেক্টার। ঠিক, মানে এটার জন্য 1 বছর যেতে হলো না, কিন্তু মানে মুক্তিযুদ্ধের পরপরই বলা শুরু করলো ভারত কি আমাদেরকে এমনি থাকতে দিয়েছে, আশ্রয় দিয়েছে, ওদের কি কোনো লাভ ছিল না, ওরা আমাদেরকে আলাদা মানে করে তখন থেকেই আর কি একদম ভাই ভারতকে তখন থেকেই একেবারে লাথি মেরে পাকিস্তান প্রীতিটা তখন থেকেই একেবারে গড়ে উঠেছিল এবং এই মুহূর্তে যার প্রতিফলন দেখতে পাচ্ছি। দাদা আপনার বলি যে আমি আপনাকে জাস্ট একটা কথা বলি 1 সেকেন্ডে, সেটা হচ্ছে ধরা যাক যে আপনি আমাকে আমার কষ্টের সময় কলকাতাতে আশ্রয় দিলেন, আমি কোনো বিপদে পড়েছি, বিপদটা কেটে যাওয়ার পর আমি লন্ডনে চলে আসলাম, সমানে আপনাকে গালিগালাজ শুরু করলাম। সেটা তো একদম ঠিক নয়, একেবারে ঠিক নয়। শেখ হাসিনাকে তার বিপদের দিনে ভারতীয় আশ্রয় দিয়েছে, এটা তো তারা মনে করে, এটা তো তারা মনে করে হচ্ছে যে এটা পাকিস্তানের বরখেলাপ হয়েছে। তারা তো চায় যে ফেরত দাও, কেটে তারা এখন বেশি। এবং একটা দেশকে মুক্তিযুদ্ধে স্বাধীনতার জন্য আপনি সাহায্য করলেন, স্বাধীনতার পর তাকে গালিগালাজ শুরু করলো। সত্যি আপনাদের কাছে তো অনেক রকম খবর থাকে, আপনি একজন আইনজীবী। এই যে গতকালই বিভীষিকাময় রাত যেটা 32 নম্বর ধানমন্ডির বাড়িতে ঘটেছে, এর পরে তলে তলে কি ছক রয়েছে এই জিহাদিদের? এখন কোটালি এখন আপনার ওই যে বঙ্গবন্ধুর যে সমাধিটা রয়েছে সেইটা ভাঙবার জন্য আমি শুনেছি দায়িত্ব দেওয়া হয়েছে আপনার এই যে যুদ্ধপরাধী রাজাকার আল বদর সম্রাট আপনার দেলোয়ার হোসেন সাইদি, যাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল, তার ছেলে শামীম সাইদিকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি ভাঙার। আমি শুনেছি সেটা তোড়জোড় চলছে এবং সেটাও তারা করবে, এই ধরনের একটা প্ল্যান আছে। এই ছাড়া এইটার নাম নিয়ে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে, সমর্থক আছে, সবার বাড়িঘর ভাঙার প্ল্যান করছে অলরেডি। কালকে শুধু বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক বাড়িটিই নয়, আওয়ামী লীগের যেমন আমির হোসেন আমু, তারপর হচ্ছে আবুল হাসনাত আব্দুল্লাহ, আওয়ামী লীগের যারা প্রবীণ নেতা আছে, তোফায়েল আহমেদ এখন কাউকে চিনতেও পারেন না, 90 বছর এরকম বছর বয়স, উনি প্রচন্ড অসুস্থ। 5ই আগস্টের পরে আসলে তার বিরুদ্ধে মামলা হয়তোবা হয়নি, এখন তার বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছে। অর্থাৎ সারা বাংলাদেশে আওয়ামী লীগের যত প্রবীণ নেতা আছে সবার বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। এটা একটা কমপ্লিটলি। কিন্তু দাদা এখানে তো বলতে হয় যে মোহাম্মদ ইউনূস তিনি কথা দিয়েছিলেন তিনি শান্তির দূত, গোটা বিশ্বের কাছে বাংলাদেশে শান্তি ফেরাবেন, মানে তার এই কথার পুরো উল্টো। আপনি আমার সাথে মজা করছেন, তা না হলে আপনি সার্কাস্টিক হচ্ছেন, আমার তো মনে হচ্ছে মজাই করছেন। না, আপনার সঙ্গে মজা করার কোনো ইচ্ছে আমাদের নেই, কারণ আপনারা কি প্যাথেটিক অবস্থার মধ্যে রয়েছেন সেটা আমরা সবাই অনুভব করছি। কারণ আপনিও বাঙালি, আমিও বাঙালি, কোথাও যেন এক সূত্রে বাংলাদেশ এবং ভারত প্রতিবেশী দেশ। আসলে বাঙালি আমি বলবো না, আমি কিন্তু মোহাম্মদ ইউনূস তিনি এটা কি করছেন? পাকিস্তান প্রীতি আমি বাঙালির মতো একটা পবিত্র রেসকে আমি নিজে বাঙালি বলে আপনাদেরকে অপমান করতে চাই না। আমি আপনার অভিমান আপনার কষ্ট দাদা একদম বুঝতে পারছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা তো একটা সিরিজ গত সপ্তাহেই দাদা আপনি সমস্ত নথি আমাদেরকে পাঠিয়েছিলেন যে মোহাম্মদ ইউনূস হচ্ছে পাকিস্তান প্রীতি, তার প্রমাণ আমরা দর্শকদেরকে দেখিয়েছি, তার কাণ্ড কারখানা। কিন্তু পাকিস্তান প্রীতি করতে গিয়ে বাংলাদেশটাকে একেবারে জলাঞ্জলি দিয়ে দিলেন। মানে কত শত বছরের চেষ্টায় একটা দেশ এই জায়গায় গিয়ে পৌঁছয়। দেখুন 1972 সালে যখন আমাদের সংবিধানটা হয় সেখানে আমাদের 4 মূলনীতি কি ছিল? আমাদের 4 মূলনীতি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ। শব্দটা মাথায় রাখবেন, বাঙালি জাতীয়তাবাদ। যখন বঙ্গবন্ধুকে মেরে ফেলা হলো 1975 সালে, জাস্ট মুক্তিযুদ্ধের 4 বছরের মাথাতে প্রথম আঘাতটা যেটা হলো সংবিধানের উপরে। কিভাবে? প্রথম আঘাতটা হলো যে বঙ্গবন্ধুর হত্যার বিচার করা যাবে না, এটা সংবিধানের ভিতরে ঢোকানো হলো। আর আরেকটা করা হলো বাঙালি জাতীয়তাবাদকে ভেঙে করা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ এবং সংবিধানে লাগা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন তার মাথাতে কি ঘুরে, তার মাথাতে পুরোটাই ঘুরে হচ্ছে ধর্মীয় মৌলবাদ। কেন? এই বাংলাদেশ কি শুধুমাত্র মুসলমানদের এই শ্লোক আরণের জন্য, এই সূরা আরণের জন্য? তো সবার জন্য সংবিধানটা ছিল। এটাকে রাষ্ট্র ধর্ম ইসলাম বানিয়ে দেওয়া হয়েছে। আপনার বাঙালি জাতীয়তাবাদে তার সমস্যা কোথায়? সে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে না, সে বলতে চায় সে কত কট্টর, কি প্রচন্ড এক অসুস্থতা তার, সে বাংলাদেশী। এবার তো এটা উর্দু জাতীয়তাবাদে রূপান্তরিত হবে, আর যদি এইভাবে চলতে থাকে তাহলে সেটা উর্দু জাতীয়তাবাদে রূপান্তরিত হবে। এটা যদি আপনি এখন দিতে পারতেন তাহলে তাদের দেখতেন তাদের উল্লাস মিছিল হতো,
খালি এখন মুখে বলতে পারছে না, যে নিজেদেরকে খালি একটু বলতে পারছে না যে পাকিস্তানি জাত, এটা বলতে পারছে না। এটা বলার জন্য মুখিয়ে আছে এই বাংলাদেশিরা। একটু সুযোগ দেন, দেখবেন সবাই বলছে যে আমরা পাকিস্তানি। আমরা এখনই বলা শুরু করেছে, ভুট্টোর শৌর্যবীর্য নিয়ে গল্প হয়, কায়েদে আজমের শৌর্যবীর্য নিয়ে বাংলাদেশের গল্প হয়, তার মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী 5ই আগস্টের পরে পালন করা হচ্ছে। সে কত বড় র্যাম্বো ছিল, সে কত বড় ব্রুসলি ছিল, এগুলো আলোচনা করা হয় বাংলাদেশে। একদম। তবে দাদা একটা বিষয় স্পষ্ট, যে শুধুমাত্র তো আওয়ামী লীগের শাসনকাল বাংলাদেশের মানুষ বা গোটা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছে এমনটা নয়। সেখানে বিএনপি ছিল, সেখানে এরশাদের আমল বাংলাদেশের মানুষ দেখেছে। কিন্তু মোহাম্মদ ইউনূস একেবারে দেখিয়ে দিলেন যে কেন তিনি মোহাম্মদ ইউনূস। সেটা কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে তিনি একেবারে দেখিয়ে দিলেন যে কোথায় তিনি আলাদা। গতকালকে এই পুরো হামলাটার ভেতরে ইউনূসের সাথে টিভিতে যেটা দেখেছি, সেখানে বিএনপির অসংখ্য লোক এই হামলাতে ভাঙচুরে অংশ নিয়েছে, আমরা সেটাও দেখেছি। এবং এরা সম্মিলিত একত্রিত হয়ে তারা করেছে। ইউনূসের যারা এই পাইক পেয়াদা আছে সমন্বয়করা, তারা সেখানে যেমন বলেছে, আপনি যদি বাংলাদেশের চ্যানেলগুলো একটু দেখেন, টিভি চ্যানেল, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, আপনি যদি সবগুলো, তাদের অবস্থা অত্যন্ত কাহিল, কারণ সিনিয়র সাংবাদিকরা এখনো দেশ ছাড়া, তাদের অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়েছে। যারা আছে তাদের অনেকেই জেলে বা ভবিষ্যতে জেলে পূর্বে। সোজা কথা হচ্ছে যে একটা মেইহেম অবস্থা বাংলাদেশে, গৃহযুদ্ধ। আমি তো অনেকবার এই প্রোগ্রামেও বলেছি, নিজেও মাথা কুটে বলছি, যে গৃহযুদ্ধের যত রকমের ছোট ছোট কন্টেন্ট গুলো আছে, আপনি যদি আজকে একটু এই প্রোগ্রামটা শেষে জাস্ট আউট অফ ইউর কিউরিওসিটি আপনি যদি একটু লেখেন গুগলে যে হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অর হোয়াট ইজ দ্য, একদম বাংলাদেশের সঙ্গে মিলে যাবে এই মুহূর্তে বাংলাদেশের যা আপনি ধরে মিলাতে পারবেন। মানে গৃহযুদ্ধটা কিন্তু আপনি এটা একটা ক্লাসিক এক্সাম্পল হতে পারে হচ্ছে সোমালিয়াতে কিভাবে যুদ্ধটা শুরু হয়েছিল, সিরিয়াতে। এইটা দেখা যাবে যে দুদিন পরেই হয়তো বা আপনি আর আমাকে টিভিতে পাবেন না, অস্ত্র হাতে হয়তো বা বাংলাদেশে যুদ্ধ করতে গেছি। এইটা ছাড়া তো আমাদের আর মুক্তি। দাদা খারাপ সময়ে নিজেকে স্থির রাখতে হয়, কারণ এই খারাপ সময়গুলো মানুষের মনে যে বুদ্ধিগুলো আসে সেগুলো সবসময় ভালো বুদ্ধি আসে এমনটা নয়। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই খারাপ সময়টা কেটে যাবে। শেষের মুহূর্তটাতে একটা সাধারণ মানুষের জন্য আজকে আমার সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননেত্রী বঙ্গবন্ধু কন্যার সাথে কথা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা, আমি আবেগে আপ্লুত হয়েছি। বঙ্গবন্ধু কন্যা বারবার আমাকে বলেছে শান্ত হও, শান্ত হও, শান্ত হও, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। বারবার তিনি আমাকে ফোনে শুধু এটা বলেছেন। আমি যত আপ্লুত হয়েছি তিনি ততবার আমাকে বলেছে ঠান্ডা হও, শান্ত হও, আমরা সমস্ত কিছু পেরিয়ে সামনে যাব। শুধু আমাকে ফোনে এই কথা তিনি বলেছেন। সারা বাংলাদেশের মানুষের কাছে আমার একটা মেসেজ, যারা এই প্রোগ্রামটা দেখছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতা কর্মী, মুক্ত বুদ্ধি, মুক্ত চর্চার মানুষ আছে, আমাদের সমস্ত কিছু হয়তো আমরা হারিয়েছি, কিন্তু আমাদের নেত্রী বেঁচে আছেন, আমাদের নেত্রী এখনো জীবিত। আমরা তার সাথে এই বাংলাদেশ স্বাধীন করব। অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।